দর্শক, নির্বাচনের পর চাঙ্গা পুঁজিবাজার, কিন্তু সেটি কতটা টেকসই হবে এই বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন মোহাম্মদ শফিকুল আলম, পুঁজিবাজার বিশ্লেষক। তিনি চার্টার অ্যাকাউন্টেন্ট এবং সাইফুল এন কোং, রাইট? শফিকুল আলম এন কোং, যেই ম্যানেজিং অডিট ফার্ম আছে, তার ব্যবস্থাপনা ম্যানেজিং পার্টনার বল আমরা বলে থাকি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরো একজন গেস্ট আছেন, তিনি জুমে যুক্ত হবেন, ডিবিএ ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম। তাকেও আমরা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব। আপনার কাছে শুরুতেই যেতে চাই যে এই যে এক ধরনের শ্বাসরুদ্ধকর একটা অবস্থার মধ্যে ছিল দেশের পুঁজিবাজার, বিনিয়োগকারীরা স্পেশালি আমরা যদি বলি যে গত সরকারের আমলে পুঁজিবাজারের যে কারসাজি হয়েছে, পুঁজিবাজারের লুটপাট হয়েছে, বড় অঙ্কের অর্থ বের করে নেওয়া হয়েছে, এর যে প্রভাবটা পড়েছিল পুঁজিবাজারের ভঙ্গুর অবস্থা, সেখান থেকে গত সরকারের আমলে কিছু সংস্কার কর্মসূচি নেওয়া হয়েছে, কিন্তু আস্থার জায়গাটা আসলে সেভাবে ফিরে আসেনি। এবং আমরা গত কয়েক মাসে যদি দেখি, লেনদেন পরিস্থিতি আসলে খুব ভালো ছিল না। সেখান থেকে এক ধরনের হাইপই বলা যেতে পারে, হয়তো বা প্রথম দিন নির্বাচনের পরে মানুষ সবাই এক ধরনের উৎসাহ নিয়ে এই বাজারে গেছে। এটিকে আপনি কিভাবে দেখেন, আর এটি আসলে কতটা টেকসই হবে বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর যে কোশ্চেনটা করেছিলেন, আসলে পুঁজিবাজার কেন্দ্রিক লাস্ট গত দেড় বছর যদি আমি বাদ দিই, এর আগের একটা লম্বা সময় আমরা দেখেছি যে মার্কেট ম্যানিপুলেশন, মার্কেট মেকিংটার ক্ষেত্রে যেসব ইন্টারমিডিয়েরি বা যারা যুক্ত ছিলেন, ইভেন সেই সময়ে যারা পুঁজিবাজারের রেগুলেটররাও ছিলেন, তারাও টু সাম এক্সটেন্ট ইনভলভের কারণে মার্কেটটাকে আসলে একটা আর্টিফিশিয়াল লুক দেওয়া হয়েছে। কখনোই কিন্তু মনে হয়নি যে বাজারের যে একটা ইকোনমিক্সের বেসিক যে ইকুয়েশন, ডিমান্ড সাপ্লাইয়ের উপর হয়নি, অনেকটা আর্টিফিশিয়াল বাবল দেওয়ার চেষ্টা, মার্কেটকে কন্ট্রোল করবার, যেটি আমরা ডলার বা অন্য জায়গায়ও দেখেছি। যখন আপনি ফ্রি ফ্লো না করেন ওপেন ইকোনমিতে, আপনি কিন্তু চাহিদা এবং যোগান এর উপরে একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট আসবে, একটা জায়গায় এসে সেট হবে। সেই জায়গাটা কিন্তু আমরা পাইনি। অলওয়েজ এটাকে মেকিং করা হয়েছে, একটা আর্টিফিশিয়াল লুক দেওয়ার চেষ্টা করেছে। এটি করে পুঁজিবাজারকে অনেক ক্ষতি করা হয়েছে। এরপরে গত দেড় বছরে আমরা দেখলাম যে যেখানে রিফর্ম করার চেষ্টা করা হয়েছে, রিফর্ম হয়েছেও কিছুটা, বা রিফর্ম করতে যে সহজ কাজটি, যে কাজটি করার দরকার ছিল সেটি না করে সব সহজ পথে হেঁটেছেন লাস্ট কমিশন। কি করেছেন তারা প্রচুর পরিমাণে পেনাল্টি, জরিমানা। এখন কোশ্চেন হচ্ছে যে মার্কেটে যখন জরিমানা করা হয়, মার্কেটে যখন ধারণা করা হয় যে আগে সবকিছুই খারাপ ছিল, এতে করে কি শুধুমাত্র যারা মার্কেটের ওই সময় ম্যানিপুলেট করেছে তারা শাস্তি পায়, নাকি সাধারণ বিনিয়োগকারীরা পায়? আমি নিশ্চিত সাধারণ বিনিয়োগকারীরা পায়। তো সেই জায়গায় গত দেড় বছর আমরা দেখেছি যে মার্কেটের সুশাসন প্রতিষ্ঠার জন্য রিফর্মের অনেক ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। সেই রিফর্মটা কার্যকরী করবার আগেই ঢালাওভাবে বিভিন্ন আপনার জরিমানার মাধ্যমে মার্কেটে একটা প্যানিক ছিল। তো সেই ধারণার কথায় আমি যদি বলি, পুঁজিবাজার সংশ্লিষ্ট গত প্রায় আপনার 18-19 বছরের আমার অভিজ্ঞতা থেকে মনে হয়েছে যে মানুষ একটা স্বস্তির জায়গায় চাচ্ছিল। তো যেটি হয়, সরকার, আপনি যেমনটি বললেন, সরকার যখন পরিবর্তন হয় তখন মানুষ পরিবর্তনের প্রত্যাশা করে, মনে করে যে এখন একটা সাস্টেনেবল ডিমান্ড সাপ্লাই এবং রিয়েল যে মার্কেটটা হওয়া উচিত সেটি আসবে। তো সেটির প্রত্যাশায় গতকালকে আমরা দেখেছি যে সবার যে আপনার একটা ঢোকার যে প্রবণতা, এটিও এই জায়গাটাতে একটু সতর্কতাও আমি বলতে চাই যে যখন মার্কেটের ঢালাভাবে পড়েছে তখন ভালো মন্দ সব স্ক্রিপ্টই কিন্তু অনেক পড়ে গেছে। এবং গতকালকে যে ন্যাচারটা দেখলাম সেটি যে একবারে আবার সবাই সব শেয়ারে ইনভেস্ট করবার যে প্রবণতা, এবং এখানে ভালো মন্দ একটু বুঝে না করবার যে প্রবণতা। দেখেন, প্রথম আপনার 1 ঘন্টায় যে হাইক ছিল, সেইখানে যারা কিনেছেন তারা অলরেডি কিন্তু 5-10% অনেক জায়গায় কিন্তু আপনার লুজার হতে পারেন। সো আমার একটা এই বিষয়ে আপনি যেটা বললেন যে এটাকে কি সাস্টেইন করবে কিনা, এটা কি টেকসই হবে কিনা, এটা ডিপেন্ড করবে হচ্ছে যে গত সরকার যে রিফর্মগুলো নিয়েছে সেটাকে মাথায় রেখে পুঁজিবাজারকে কেন্দ্র করে যে চ্যালেঞ্জগুলো, যেমন আমাদের গত কেয়ারটেকারের হেড ছিলেন, উনি বলেছিলেন বেশ কয়েকটা
উদ্যোগ, তার ভিতরে ছিল হচ্ছে যে গভর্নমেন্ট শেয়ার এবং ভালো কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করবার জন্য পুঁজিবাজারে যে ফান্ডের প্রবলেম ছিল, এখন আমরা দেখি ডলার কিন্তু উল্টা সারপ্লাস আছে অথবা জমা আছে, আমরা তারল্য সংকট বলে এখন কিন্তু কোনো জায়গায় নেই। সেই জায়গায় তো যদি আমরা আস্থা বোধ হচ্ছে যারা ইনকামবেন্ট, যারা নতুন সরকার গঠন করবেন সেই সরকারের আপনার অর্থমন্ত্রী এবং ইকোসিস্টেমে আর যারা রেগুলেটর আছে সেই জায়গাটাতে কত প্রোঅ্যাক্টিভনেস নিয়ে কাজ করে। এবং আমাদের ইনভেস্টরদেরকে মনে রাখতে হবে যে এই সময় এসে আমরা যদি একটু ধৈর্যশীল হই, আমরা অনেক লুজার হয়েছি এটা শিওর, এখন এই মার্কেটের আসলে তলানিতে রয়ে গেছে, এখান থেকে পড়বার খুব সুযোগ নাই। বাট এই মার্কেটেও যদি রং সিলেকশন হয়, আমি যদি রিউমার বা আমি যদি কারো কাছে শুনে একটা রং প্লেসমেন্টে চলে যাই, এই আপ ট্রেন্ড মার্কেটেও কিন্তু আমরা লুজার হওয়ার সম্ভাবনা আছে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আস্তে আস্তে করে এটা স্টেবল হবে এবং এরকম র্যালি প্রতিদিনই আমরা আশা করব না, করা ঠিকও হবে না, কিন্তু একটা যৌক্তিক পুঁজিবাজার যেখানে আসলে ডিমান্ড সাপ্লাই পাবলিশ ইনফরমেশনের বেসিসে কিন্তু প্রাইস বাড়বে কমবে, নো রিউমার বা সাচ কাইন্ড অফ ইনফরমেশনের মার্কেট ম্যানিপুলেট করবার সুযোগটা আস্তে আস্তে কমে যাবে বলে প্রত্যাশা করি। আবার ফিরবো আপনার কাছে, আমরা একটু জন সাইফুল ইসলামের কাছে যেতে চাই। জন সাইফুল, আপনারা ডিবিএর পক্ষ থেকে 100 দিনের মধ্যে একটা সংস্কার প্রস্তাব করেছেন, মানে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর 100 দিনের মধ্যে আপনারা পুঁজিবাজারের বড় ধরনের সংস্কার চেয়েছেন। আসলে এই 100 দিনের মধ্যে আসলে কোন ধরনের সংস্কারগুলো একটা নতুন সরকারের পক্ষে করা সম্ভব, কোন কোন জায়গায় আপনারা আসলে সরকারকে দাবি তুলছেন যে এই সংস্কারগুলো আসলে আপনাদের এই 100 দিনের মধ্যেই প্রয়োজন? জি, থ্যাংক ইউ। আপনার আমার পূর্ববর্তী বক্তা যেটা বললেন যে গত বা বর্তমান কমিশন যেটা গত সরকার, আমি কথা বলতে বোঝাচ্ছি ইন্টারিম গভর্নমেন্ট যেটা আজকে শেষ হয়ে যাচ্ছে, ইন্টারিম গভর্নমেন্টের সময় যেই আপনার রিফর্ম গুলি হয়েছে সেটাও একটা কন্টিনিউশন আমাদের মধ্যে থাকতে হবে। এবং সেটা যদি আমি ধরি তাহলে আমাদের প্রথম যেটা করতে হবে যে নতুন যে আইপিও রুলসটা আসছে সেই রুলসের মাধ্যমে আমাদের ইমিডিয়েটলি কিছু নতুন শেয়ার বাজারে আনা উচিত ফ্রম দ্য স্টেট ওন এন্টারপ্রাইজ। কারণ প্রাইভেট সেক্টর থেকে যদি আমরা আনতে হয় ইট উইল টেক কোয়াইট এ টাইম, 1-2 বছর মধ্যে নাও আসতে পারে। এখন আমাদের সাপ্লাই সাইড হ্যাজ বিন ভেরি উইক, এটা আমরা বহুদিন ধরে বলে আসছি। গত সরকার যেটা বলেছিলেন যে 11 মে আপনার মিটিং এ চিফ অ্যাডভাইজার সাহেব একটা মোটামুটি ভাবে একটা টাস্ক ফোর্সকে মতো করে দিয়েছিলেন যে কয়েকটা শেয়ার যাতে বাজারে ইমিডিয়েটলি চলে আসে। আনফরচুনেটলি সেটা আসে নাই এবং এই ধারাটা আমরা দেখতে পাচ্ছি গত 15 বছর ধরে। তো আমরা মনে করি যে প্রথমে যে জিনিসটা করা উচিত যে আমাদের এখানে আইপিও বা নতুন শেয়ার, নিউ লিস্টিং, ডাইরেক্ট লিস্টিং, মানে দিস আর অল ক্লোজড ফর দ্য লাস্ট 2 years or more than 2 years। এই জায়গা থেকে আমরা বেরিয়ে চাচ্ছি, আমরা চাচ্ছি যে বাজারের নর্মাল যে বিহেভিয়ার সেটা হচ্ছে কি বাজারে আপনার শেয়ার আসবে, হ্যাঁ, কিন্তু এই শেয়ার আসাটা বন্ধ হয়ে গেছে, সেটা দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি। এছাড়া আমরা যে প্রস্তাবগুলি দিয়েছি সেগুলোর মধ্যে ধরেন আপনার খুব মানে আমার পূর্ববর্তী বক্তা যা বললেন তার চেয়ে খুব বেশি যে ডিফারেন্ট না। আমাদের রিফর্মস গুলি কন্টিনিউ করতে হবে। যে রিফর্ম গুলো হয়েছে সেগুলো যদি ইফেক্টিভ না হয়, ফাংশনাল না হয়, সেগুলি রিভিউ করতে হবে। তারপরে আমরা স্ট্রাকচারাল চেঞ্জ চাচ্ছি, যেমন ধরেন আপনার যে আমরা রেগুলেটরি এন্ডে চেঞ্জ চাচ্ছি, আমরা স্টক এক্সচেঞ্জ গুলি মোর এম্পাওয়ারমেন্ট চাচ্ছি, আমরা সিডিবিএল মোর ইফেক্টিভ চাচ্ছি, সিসিবিএল এখনো শুরুই হয়নি, আমরা নতুন প্রোডাক্ট চাচ্ছি বাজারে। আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে চাইনিজদের আপনার জানেন যে 25% একটা জয়েন্ট ভেঞ্চার আছে, সেখান থেকে আমরা কোনো বেনিফিট আনতে পারিনি। তো আমরা গত মানে বহু বছর ধরে তো আমরা দি মার্কেট হ্যাজ বিন ডিপ্রাইভড, মার্কেট বলতে বোঝাচ্ছি অল দ্য স্টেক হোল্ডার্স, দ্য শেয়ার, দ্য মার্কেট ইন্টারমিডিয়ারিজ, দ্য ইনভেস্টার্স। তা আমরা এই ধারা থেকে বেরিয়ে আসতে যাচ্ছি, মানে আমরা যে শুধুমাত্র ইন্ডেক্স উপর উঠছে তা না, আমরা মানে ফান্ডামেন্টাল চেঞ্জ চাচ্ছি এই মার্কেটটা, যেটা সাস্টেনেবল হবে। এন্ড এট দ্য সেম টাইম যে আমাদের যে ভলিউম সেটা ধরেন আপনার আমরা যেটাকে লোয়ার লেভেল ইকুইলিব্রিয়াম বলে, সেটা আমাদের মার্কেটের সবগুলো প্যারামিটার আমরা যদি দেখি তাহলে 1500 থেকে 2000 কোটি টাকা হওয়া উচিত। বাট কালকে উত্থানের পরও আমরা দেখেছি যে আমরা ওই লেভেলে যেতে পারিনি। তো এখন এই আমরা একটা সাস্টেনেবল গ্রোথ চাচ্ছি, যেটাতে আমরা আমাদের মোটামুটি ভাবে বাজারের জন্য যেগুলি স্ট্যান্ডার্ড সেই প্যারামিটারগুলি যদি আমরা অ্যাচিভ করতে পারি। থ্যাংক ইউ।
এই জায়গায় আমরা দেখেছি যে আপনারা গত সরকারের আমলেও বেশ কিছু প্রোগ্রাম করেছিলেন, সেমিনার করেছেন, আলোচনার জায়গা তৈরি করেছেন, এবং সেখানে আমরা দেখেছি আপনারা বেশ কয়েকটা প্রোগ্রামে বর্তমান মানে বিএনপির যে একজন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি বাণিজ্য মন্ত্রী ছিলেন এক সময়, তাকে আপনারা বেশ কিছু প্রোগ্রামে এনেছেন। যেহেতু তার পুঁজিবাজার নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে, বেশ কিছু কাজ তিনি করেছিলেন এর আগের সরকারের তিনি যখন ছিলেন, সেই জায়গাটাতে মানে তার কাছ থেকে কি আপনারা, আমরা জানি না তাকে আসলে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে, খুব সম্ভবত অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পাচ্ছেন না, কিন্তু তার যেই পরিকল্পনাগুলোর কথা আমরা শুনেছি আপনাদের গত প্রোগ্রামগুলোতে, সেই জায়গাগুলোতে কি আপনারা কোনো ধরনের আশ্বাস পেয়েছেন, এবং সেই জায়গাগুলোতে কি তার সাথে মানে কাজ করার কি আপনাদের সুযোগ, বা পরের সরকারের সাথে কাজ করার কেমন সুযোগ তৈরি হতে পারে বলে মনে করেন? প্রথম হচ্ছে যে উনি যখন আমাদের এখানে আসছেন তখন তো উনি ধরেন আসছেন পার্টির রিপ্রেজেন্টেটিভ হিসাবে, এবং আপনারা অনেক প্রোগ্রামে ছিলেন, এবং প্রতিটা প্রোগ্রামে ওনারা যে জিনিসটা, যে কমিটমেন্টটা রিইটারেট করেছে সেটা হচ্ছে যে যদি বিএনপি কামস টু দ্য পাওয়ার, দে আর গোয়িং টু ওন দ্য ক্যাপিটাল মার্কেট। এবং এটার আপনার রিফ্লেকশন আমরা দেখতে পেয়েছি ইন দ্য ম্যানিফেস্টো। বিএনপির যে ম্যানিফেস্টো ছিল সেখানে ক্যাপিটাল মার্কেট ওয়াজ ওয়েল কভার্ড, যেটা আগে কখনই হয়নি। সো এটা ছাড়াও আমরা বিএনপির সম্মানীয় তো চেয়ারম্যান মহোদয় এখন যিনি আছেন তারেক রহমান সাহেবের সাথে দেখা করেছি। আমরা আমাদের যে সমস্যাগুলির কথা আমরা দীর্ঘদিন আলোচনা করে আসছি, ওনাকে বলেছি, উনি হি গেভ আস এ পেশেন্স হিয়ারিং, এবং উনি বলেছে যে যদি বিএনপি কামস টু পাওয়ার, ইফ উই আর ম্যান্ডেটেড বাই দ্য পাবলিক, তাহলে অফকোর্স আমাদের একটা প্রায়োরিটি থাকবে ক্যাপিটাল মার্কেট। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ক্যাপিটাল মার্কেট উইল বি ইন দ্য টপ অফ দ্য প্রায়োরিটি লিস্ট। এই কারণে আমরা বলছি যে 100 দিনের মধ্যে, আমি শিওর যে বিএনপি আসার সাথে সাথে 100 দিনের একটা প্রোগ্রাম দিবে যে কি ম্যাসিভ মানে ডেভেলপমেন্ট ওনারা যাবে, ম্যানিফেস্টো রিফ্লেকশনটা আমরা দেখতে পাবো। সেখানে আমরা চাচ্ছি যে ক্যাপিটাল মার্কেটটাও যাতে একটা প্রায়োরিটি লিস্টে থাকে, কারণ আবারও বলছি যে এই পুঁজিবাজারে 33 লক্ষ বিনিয়োগকারী থেকে এখন 14 লক্ষ 15 লক্ষ বিনিয়োগকারী। তার কারণ হচ্ছে যে 15 লক্ষ বিনিয়োগকারী হ্যাভ লস্ট দেয়ার ক্যাপিটাল এন্ড লেফট দ্য মার্কেট। এই জিনিসটা আমরা বিএনপির বর্তমান চেয়ারপারসন তারেক রহমান সাহেবকে বলেছি, এন্ড হি ওয়াজ ভেরি সারপ্রাইজ যে যেখানে আমরা একটা মিডল ইনকাম কান্ট্রি হিসাবে ট্রিটেড, যেখানে সবসময় ইনভেস্টরের পরিমাণ বাড়ে, বাট উই হ্যাড এ ডিফারেন্ট আপনার এপিসোড যেখান থেকে 33 থেকে 15-তে চলে আসছে। তো উনি শুনেছেন এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বিএনপি উইল ডু এভরিথিং পসিবল টু ব্রিং দ্য ইনভেস্টার্স ব্যাক ইনটু দ্য মার্কেট, এবং এটাকে অবশ্যই সাস্টেনেবল করতে হবে। যেটি খুব ভালো একটি খবর আপনি দিয়েছেন ডক্টর শফিক। এই যে বিএনপির যে ক্ষমতায় আসা, মানে এটি কি পুঁজিবাজারের জন্য মানে কতটা ভালো হলো? মানে মানুষ আসলে চাচ্ছিল একটি নির্বাচিত সরকার, এবং সেই নির্বাচিত সরকার যেহেতু বিএনপির এর আগেও দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, এবং বিএনপির বেশ কিছু অভিজ্ঞ ব্যক্তি আছেন যারা ব্যবসা বাণিজ্য এবং পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট, সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে এই সরকারের হাত ধরে পুঁজিবাজার একটি ভালো জায়গায় পৌঁছাবে, নাকি আবারও অলিগার্কদের একটা থাবাতে পুঁজিবাজার মানে যেটুকু আছে সেই আস্থাটুকু হারাবে? মানুষ যে আশার একটা আলো দেখছে, সেই জায়গাটাতে আপনার কাছে কি মনে হয় সামনের দিনে আসলে বিএনপি সরকারের হাত ধরে পুঁজিবাজার কোথায় যেতে পারে বলে মনে করেন? ধন্যবাদ। আমি সাইফুল ভাইয়ের কথা মনোযোগ দিয়ে শুনছিলাম। আপনারা যদি হিস্ট্রিক্যালি দেখেন, বিএনপির প্রথম যে সরকারটা, অর্থাৎ আমি যদি 75 পরবর্তী 81 সাল পর্যন্ত দেখি, এই সময় কিন্তু দেশের ইকোনমি একটা একদম মানে ভঙ্গুর জায়গা থেকে গ্রো করে একটা খুব ভালো জায়গায় চলে আসছিল। তারপরে একটা স্বৈরশাসন চললো প্রায় 9 বছর, অ্যান্ড দেন আপনি 91 সাল যদি দেখেন, যত ইকোনমিক রিফর্ম আমাদের দেশের অর্থনীতির, আমাদের ন্যাশনাল বাজেটের একটা সিগনিফিকেন্ট অংশ কন্ট্রিবিউট করে এনবিআর এর থেকে রেভিনিউ, এবং সেটির অলমোস্ট 50% ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কন্ট্রিবিউট করে ভিএটি সিস্টেম। সেই ভিএটি কিন্তু 1991 সালে আইন আসলো। এই সময়টা আপনি পুঁজিবাজারে খুব খারাপ কিছু পাবেন না। 91 to 96 আপনি দেখবেন যে মোটামুটি একটা পজিটিভ ট্রেন্ডে ছিল, ব্যবসা বাণিজ্যের একটা বেশ গ্রোথ ছিল। এরপরে
আবার যখন আপনি 2001 থেকে 6 দেখবেন, সেই সময় দেখবেন যে স্টক মার্কেটে তেমন খারাপ ছিল না, রেদার গ্র্যাজুয়ালি গ্রো করতে করতে লাস্ট যে ওই সময়ের যে 111-এর গভর্নমেন্ট, সেই সময়টা একটা বাবল ব্লাস্ট হয়েছিল বা অতিরিক্ত একটা বেড়ে গিয়েছিল। বাট আমি বিএনপির সময়গুলো আশাবাদী হতে চাই, সঙ্গে সঙ্গে সতর্কও থাকতে চাই। এই সময় হচ্ছে যে বিএনপির অতীতের যে যতগুলো গভর্নমেন্ট আমরা দেখেছি, এই সময় দেশের অর্থনীতি, পুঁজিবাজার এবং মোটামুটি লেভেলে ভালো ছিল। অন্য অন্য জায়গায় কিছু কোশ্চেন থাকতে পারে, ধরেন সুশাসন বা কারাপশন, এটা নিয়ে কিছু কোশ্চেন আছে, সবারই থাকে বাংলাদেশে যেহেতু। বাট আমি দেখেছি ব্যবসা বাণিজ্য এবং পুঁজিবাজার নিয়ে সবসময় ভালো ছিল, সেটা প্রত্যাশা করতে পারি। একই সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে 17 বছর প্লাস 1.5 বছর, 18-19 বছরের যে একটা আমাদেরকে একটা ব্যাড লার্নিং আমরা পেলাম, মানে যে সিচুয়েশন থেকে আমরা শিক্ষা নিলাম, আশা করি এখনকার সময় ওই শিক্ষাটা যদি আমরা নিতে পারি, আমরা যদি বেসিক্সে থাকি, আমার খুব বেশি কিছু করার দরকার নাই, আমাকে যদি বেসিক্সে থাকতে পারি, যেমন যে সাইবুল ভাই বলছিলেন, ওনারা অলরেডি আমি জানি যে মানে ইনকামবেন্ট যে প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সাহেবের সাথে দেখা করে বলেছেন, আমরাও গতকালকেও বিভিন্ন আর্টিকেলে লেখার চেষ্টা করেছি, সেটি হচ্ছে বেসিক যে জিনিসগুলো, সেটি হচ্ছে যে আপনার গভর্নমেন্টের বেশ কিছু কোম্পানি আছে যারা ভালো করছে, সেটা ডাইরেক্ট লিস্টিং এর মাধ্যমে হোক, ডাইরেক্ট লিস্টিং এ হবে, সেগুলো আনার, এবং দেশে ব্যবসা করছে মাল্টিন্যাশনাল কোম্পানি এবং লোকাল গ্রুপ অফ কোম্পানিজ যাদের রিয়েলি মার্কেট শেয়ার ভালো, তাদেরকে উদ্বুদ্ধ করা, সুশাসন আনা এবং ট্যাক্স ব্র্যাকেটটা, অর্থাৎ নন লিস্টেড প্রাইভেট কোম্পানি এবং লিস্টেড প্রাইভেট কোম্পানি, যেটা আমরা প্রত্যাশা করছিলাম 12 থেকে 15% ট্যাক্স গ্যাপ থাকবে, সেটা গত পিরিয়ডে আমরা দেখেছি 7.5, উইচ ইজ ভেরি আনফর্চুনেট। এটাকে চেঞ্জ করতে হবে। এবং আমি বলি, আমি প্রায়শই আগে গত 10 বছরই বলে আসছি যে আমরা যে আপনার ট্যাক্সের প্রণোদনা দেই, যার মানে হচ্ছে ট্যাক্স হলিডে দেই, এই ট্যাক্স হলিডে দেই হচ্ছে ইকোনমিক যেন ডাইভার্সিটি হয়, অর্থাৎ আমাদের শুধু ঢাকা কেন্দ্রিক না হয়, সারা বাংলাদেশে ছড়ায়। অর্থাৎ আমরা প্রথমে ঢাকার বাইরে দেখেছি, পরে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এবং গাজীপুরে এখন ট্যাক্স হলিডে পাওয়া যাচ্ছে না, তার বাইরে আছে। সো এখানে পুঁজিবাজারকে স্ট্রং করতে গেলে এবং গভর্নমেন্টের যত প্রজেক্ট, ডেভেলপমেন্ট প্রজেক্ট, এটা যদি পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করবার চেষ্টা করা হয় এবং ট্যাক্সে ফিসক্যাল এবং নন ফিসক্যাল যত প্রণোদনা দেওয়া যায়, তাহলে কিন্তু মার্কেটের এখন যে বাবল তৈরি হওয়ার যে সম্ভাবনা থাকবে, ভালো স্ক্রিপ্ট না থাকার কারণে ভবিষ্যতে যে শঙ্কার জায়গা তৈরি হবে। এবং আপনি দেখেছেন জিপি যখন আমরা আনতে পেরেছিলাম, জিপি আসার সঙ্গে সঙ্গে কি পরিমাণ মার্কেটে একটা ফান্ড আসছে। তো সেই জায়গায় আমি মনে করি যে ইউনিলিভার সহ আমি অ্যাটলিস্ট 50টা কোম্পানি, যাদের হচ্ছে আমরা বিভিন্ন সময় কথা বলেছি এবং আমরা এটা অবশ্যই নতুন অর্থমন্ত্রীকে, আমাদের ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ আইসিবির আমি কাউন্সিল মেম্বার, বা আমরা যারা আছি, আমরা চেষ্টা করব যে এই জায়গা থেকে এটা বারবার করে মনে করবে দেওয়ার জন্য। জি, আমরা এই মুহূর্তে যেতে চাই আমাদের প্রতিদিনকার আয়োজন পত্রিকার শিরোনাম, বাণিজ্য বিষয়ক যে প্রধান কিছু শিরোনাম আমরা দেখতে চাই। আমার কাছে শুরুতে যে পত্রিকাটি রয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, তারা রমজানের ভোগ্যপণ্য নিয়ে একটি বিশেষ সংবাদ করেছে। তারা বলছে যে রমজানের পণ্য বিপুল পরিমাণে আমদানি হলেও বাজারে দাম বাড়ছেই। ব্যবসায়ীরা বলছেন বন্দর ধর্মঘটের কারণে সময় মতো পণ্য খালাস না হওয়া এবং নির্বাচনের ছুটিতে চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহে সাময়িক ঘাটতি তৈরি হয়েছে, যদিও চাহিদার তুলনায় পণ্যের মজুত বেশি রয়েছে বলে জানিয়েছেন তারা। পরের সংবাদটি দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, তারা সংবাদ করেছে রপ্তানি ও কর্মসংস্থান বাড়াতে বাণিজ্য কর সংস্কারের সুপারিশ টাস্কফোর্সের। একটি বিশেষজ্ঞ কমিটি বাংলাদেশের বাণিজ্য কর ব্যবস্থায় আমূল সংস্কারের সুপারিশ করেছে, যাতে কর্মসংস্থান সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি সহ একটি গতিশীল এবং রপ্তানিমুখী অর্থনীতি গড়ে তোলা সম্ভব হয়। এটির বিস্তারিত কোথায় আসলে কোন ধরনের কর নীতি হওয়া উচিত, সেটির কিছু পরামর্শ উঠে এসেছে এই সংবাদে। পরের সংবাদটি দৈনিক সমকাল, তারা বলছে নির্বাচনের পর চাঙ্গা শেয়ার বাজার, যেটি নিয়ে আমরা আসলে আলোচনা করছি, কি কেমন চাঙ্গা হলো, কত পয়েন্ট বেড়েছে, সেটির একটি সংবাদ প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি। পরের সংবাদটি বাংলাদেশ প্রতিদিন, তারা বলছে নতুন সরকারের কঠিন পথ, আশাবাদ নিয়ে তাকিয়ে ব্যবসায়ীরা। এটি আসলে খুবই স্বাভাবিক, গত 1.5 বছর ধরে আসলে আমরা এই বিষয়গুলো শুনছি। ব্যবসায়ীরা এটি নির্বাচিত সরকারের আশায় ছিলেন এবং সেটি পাওয়াতে তারা বেশ আশাবাদী হয়ে উঠেছেন। পরের সংবাদটি দৈনিক কালের কণ্ঠ, তারা বলছে হাজারো কোটি ঋণ সুফল নেই। এটি আসলে একটি প্রকল্পের বিষয়। ইউজিডিপির 2 বাস্তবায়নে জাইকার $188 মিলিয়ন ঋণ প্রস্তাব নাকচ ইআরডির।
যেটি একটি প্রকল্প ছিল যে রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফর্মাল সেক্টর এমপ্লয়মেন্ট প্রকল্প, যেখানে 2.5 লাখ পরিবারকে 13,500 টাকা করে এককালীন সহায়তা দেওয়া হয়েছিল, কিন্তু এর মধ্য দিয়ে আসলে টেকসই কর্মসংস্থান যে উদ্দেশ্যটি ছিল সেটি বাস্তবায়িত হয়নি। পরিসংবাদটি দৈনিক শেয়ারবিজ তারা শিরোনাম করেছে ব্যবসা বান্ধব দুদক চান ব্যবসায়ীরা। এটি আসলে ব্যবসায়ীদের একটি চাওয়া। তারা যেটি বলছে যে শুধুমাত্র হয়রানি করার জন্য কোনো ধরনের অভিযোগ বা তদন্ত কিংবা মামলা যাতে না হয়, তারা চাচ্ছে যে দুদক এমন সক্রিয় ভূমিকা পালন করুক যাতে করে মানে প্রকৃত অপরাধীদের কি আসলে তারা যাতে ব্যবস্থা নেওয়া হয়। আমরা আবারও ফিরতে চাই, জনাব সাইফুল ইসলাম আছেন আমাদের সাথে, ডিবিএ ব্রোকার্স অ্যাসোসিয়েশনের ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। জনাব সাইফুল ইসলাম, আপনার কাছ থেকে যেটি এই পর্যায়ে আমি জানতে চাইব যে এই যে বড় কোম্পানিগুলোকে আনার ব্যাপারে, বিশেষ করে প্রাতিষ্ঠানিক যেসব বিদেশি কোম্পানি, তারপর সরকারি অনেক কোম্পানি, তাদেরকে আনার ব্যাপারে এই সরকারের আমরা দেখেছি যে কিছু পদক্ষেপ ছিল, কিন্তু সেই জায়গাটাতে আসলে খুব বেশি কাজ হয়নি। সেক্ষেত্রে নির্বাচিত সরকারের হাতে কি মেকানিজম আছে যারা এই শেয়ার বাজারকে চাঙ্গা করার জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা, বড় বিনিয়োগকারীরা, বিশেষ করে যারা বিদেশি কোম্পানি বাংলাদেশে কাজ করছে তাদেরকে নিয়ে আসার ক্ষেত্রে আসলে কোন ধরনের নীতি প্রয়োজন বলে মনে করেন? এখানে আপনার একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে একটা নির্বাচিত সরকার এবং একটা কেয়ারটেকার সরকারের মধ্যে মানে অনেক পার্থক্য থাকে, ফান্ডামেন্টালি একটা ডিফারেন্স থেকে। কেয়ারটেকার গভর্নমেন্ট অনেক জিনিস চেষ্টা করে পারে না, কারণ ওনাদের টেনিওরটাও খুব শর্ট হয়, আর সবাই জানে যে দে আর হিয়ার ফর ভেরি শর্ট টার্ম। আর আপনার নির্বাচিত সরকার দে আর হিয়ার ফর 5 years, রাইট? তো এবং এখানে নির্বাচিত সরকারের কমিটমেন্ট থাকে জনগণের প্রতি, এবং জনগণের প্রতি কমিটমেন্টের একটা কমিটমেন্ট আমরা বললাম যে পুঁজিবাজার ব্যাপারে ওনারা দে আর এক্সট্রিমলি মানে ইনভলভ। সেখানে পুঁজিবাজারে আপনি যেটা বলেন যে হ্যাঁ, গত 13 বছর চেষ্টা করা সত্ত্বেও কোনো প্রোগ্রেস নেই ইন লিস্টিং, কিন্তু আমরা জানি যে কেন এটা হয় না। ইটস এ ব্যুরোক্রেটিক ইস্যু, যেটা যারা চলে যাচ্ছেন ওনারা ক্লিয়ারলি বারবার বলেছেন যে এটা একটা ব্যুরোক্রেটিক রিজনে আমরা এটা খুব একটা মানে প্রসেস করতে পারি না, ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট উই হ্যাড অর্গানাইজেশন। কিন্তু এটা কিন্তু আপনার আমরা আশা করব যে এই যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, নির্বাচিত সরকার এবং একটা ল্যান্ডস্লাইড ভিক্টরির মাধ্যমে আসছেন, ওনাদের কিন্তু আমরা যেটাকে বলি যে অথরিটি অনেক বেশি থাকবে। এখন ওনারা যদি যেহেতু ওনারা 5 বছরের জন্য আসছেন, এবং ওনারা যদি মনে করে যে ওনারা এটা যেই কারণে আসছে না সেগুলো যতভাবে প্রয়োজন বোধে দে ব্রিং নিউ রুলস এন্ড রেগুলেশনস। এটা সারা পৃথিবীতে হচ্ছে যে আপনি একটা দেশে ব্যবসা করবেন বাট ইউ নট শেয়ার প্রফিট উইথ দ্য লোকালস, এটা তো লোকাল পিপল, কারণ আপনি তো ব্যবসা করছেন মানে ইউ আর মেকিং মানি ফ্রম আস আর থ্রু আস, তো সেখানে আপনি আমার সাথে প্রফিট শেয়ার করবেন না, এটা একটা আনজাস্টিফাইড প্রপোজিশন। এবং ইভেন ইন্ডিয়া তো আপনার দে ফোর্স টু লিস্টেড, সো এই জিনিসটা একটা কমন ইভেন্ট। আমরা তো আর কোনো ফোর্স করতে চাচ্ছি না, আমরা যেটা চাচ্ছি যে ওনাদেরকে বলতে চাচ্ছি যে ওনারা যাতে লিস্টিং হয়, এটার জন্য সরকার যদি দেখে যে সরকারের অনেক মাল্টি ন্যাশনাল স্টে আছে, ওনারাও এই স্টেটটা ছাড়তে পারে, সরকার নিজেই ছাড়তে পারে। আর যদি তারপরেও না হয় দে ক্যান অলওয়েজ চেঞ্জ দ্য রুলস অ্যান্ড রেগুলেশন। মানে ফোর্সফুল আমরা কিছু বলছি না, বিকজ একটা ওপেন ইকোনমিতে আমরা কোনো মানে কোনো ব্যবসা কি কোনো ফোর্সফুলি কোনো কিছু করাটা আমরা নীতিগতভাবে সমর্থন করি না। বাট অফকোর্স আমরা একটা মানে মোটিভেশনের মাধ্যমে এনকারেজ করবো অল দ্য মাল্টিন্যাশনালস হু হ্যাভ বিন অপারেটিং ইন বাংলাদেশ শুড গেট লিস্টেড। একটি প্রশ্ন আসলে আমার মনের মধ্যে আলোচনা করতে গিয়ে আসলো আর কি, যে আমরা অনেক আশাবাদী হচ্ছি, ব্যবসায়ীরা আশাবাদী হচ্ছেন, বিনিয়োগকারীরা আশাবাদী হচ্ছেন, নতুন সরকার আসবে, পলিটিক্যাল গভর্নমেন্ট যেহেতু আসছে, বিএনপির প্রতি আস্থা আছে, সবই ঠিক আছে, কিন্তু আমরা গত সরকারের আমলে যেটি দেখেছি যে পুঁজিবাজার সহ পুরো ব্যবসার মধ্যে এক ধরনের দুর্বৃত্তায়ন হয়েছে, পুঁজিবাজারকে বিভিন্নভাবে লুটপাট করা হয়েছে। সেই জায়গাটা নতুন সরকারের জন্য তো একটা চ্যালেঞ্জ হবে, কারণ সুবিধাবাদীরা সবসময় থাকবে সেই জায়গাটাতে। আসলে মানে নতুন সরকারের কাছে মানে কি করা উচিত যেটির কারণে আসলে পুঁজিবাজার আবারও এই ধরনের দুর্বৃত্তদের হাতে পড়বে না এবং এই পুঁজিবাজারে একটি স্থায়ী আস্থা ফিরে আসবে? এবং
পুঁজিবাজারের উত্থান পতন থাকবে, কিন্তু সেটি যাতে একটা স্বাভাবিক গতিতে থাকে, সেই ধরনের একটি টেকসই পুঁজিবাজার তৈরি করার ক্ষেত্রে আসলে সরকার আসলে কি করতে পারে? আমাদেরকে ধরেন উই হ্যাভ টু লুক এট দ্য হিস্ট্রি, এবং হিস্ট্রি কি বলে যে আপনার এই যে পুঁজিবাজারকে আপনার প্রথম অর্গানাইজড কে করে, সিস্টেমেটিক একটা সিস্টেমের মধ্যে কে আনে, এটা আনে 91 থেকে 96 যে গভর্নমেন্ট ছিল বিএনপি, ওনারা 93-তে এই ডিসি একটা তৈরি করে কে, দিস ওয়াজ ডান বাই দ্য বিএনপি গভর্নমেন্ট, রাইট? সাকিব রহমান সাহেব ওয়াজ অর্থমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। আচ্ছা, আপনি ধরেন সিডিপিএল যদি দেখেন যে আনাদার দ্য বিগেস্ট ডেভেলপমেন্ট ইন দ্য হিস্ট্রি অফ দ্য ক্যাপিটাল মার্কেট, এটাও বিএনপির আমলে আসছে, এবং বিএনপি যখন 2001 থেকে 6 ক্ষমতা ছিল, সিসিবিএলও আনার পথে ছিল, বাট যেহেতু ওখানে রিজিম চেঞ্জ হয়ে গেছে, এটা আসে না এবং এখন পর্যন্ত আসে নাই। বিএনপির যে জিনিসটা, সেই জিনিসটা আপনারা তো দেখেন যে স্ট্রাকচারাল জিনিসটা মানে ফান্ডামেন্টালি স্ট্রং করতে চাচ্ছেন ওনারা, আমরা যেটাকে বলি ইনস্টিটিউশনালাইজ, ইনস্টিটিউশনগুলি স্ট্রং করতে চাচ্ছেন। বিএনপির যে নমিনেশনগুলি দেখেন, আপনার কখনই নট পলিটিক্যালি বায়াসড। বিএনপির কোন সরকার পুঁজিবাজারের সাথে ওয়াজ নেভার ইনভলভ। আপনি যদি 91 to 96 দেখেন, 2000 to 2006 দেখেন, তো এই যে ধরেন আপনার বিএনপি স্টক মার্কেটকে, ক্যাপিটাল মার্কেটকে তার নিজস্ব গতিতে চলতে দিয়েছে। দে হ্যাভ এম্পাওয়ার্ড দ্য ইনস্টিটিউশনস, এবং সেটাই ওনারা করবেন, আমরা সেটাই ওনার সাথে আমাদের কমিটমেন্ট, এবং আমরা আশা করি এবং বিশ্বাস করি যে ওনারা এটা করবেন। এবং সেই ক্ষেত্রে আপনি যদি ইফ ইউ লেট দ্য ইনস্টিটিউশন গ্রো অ্যান্ড ডেভেলপ অ্যান্ড রান অন দেয়ার ওন, তাহলে এখানে দুর্বৃত্তায়নটা সম্ভব না। যখনই আপনার পলিটিক্যাল ইনভলভমেন্ট আসবে, এঙ্গেজমেন্ট আসবে, তখনই আমরা যে অলিগার্ক একটা রিজিম দেখেছি সেটা আবার ফিরে আসবে, কিন্তু এটা ধরেন আসবে না। আমরা আমি টেলিং ইউ ফ্রম দ্য হিস্ট্রি, আই এম নট টেলিং ইউ মানে ফ্রম বায়াসনেস। তো সেটা আপনারা ইনশাল্লাহ আমরা আশা করি দেখবো, এবং খুব শীঘ্রই আমরা দেখবো যে আমরা উইল সি লট অফ চেঞ্জেস ইন দ্য ক্যাপিটাল মার্কেট স্ট্রাকচারালি। আপনার এটাকে যেটা আমরা চাচ্ছি যে এটাকে ফান্ডামেন্টালি স্ট্রং করা, সেটা আমরা আশা করি, বিশ্বাস করি যে উইল সি ইট ভেরি সুন। জি, অনেক ধন্যবাদ। আমরাও সেটা আশা করছি। জনাব সাইফুল ইসলাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। পরবর্তীতে আপনার সাথে নিশ্চয়ই আবারও কথা হবে। ধন্যবাদ। দর্শক মন্ডলীকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আপনার কাছে ফিরবো। আপনাকে একটি প্রশ্ন রেখে আমি বিরতিতে যেতে চাই, সেটি হচ্ছে এই নতুন সরকারের আমরা যে আলোচনাগুলো শুনেছি, আমি আমির খসরু মাহমুদ চৌধুরীর কথা বারবার নিয়ে আসছি, কারণ গত 1 বছরে ওনাকে অনেক অ্যাক্টিভ দেখা গেছে। উনি যেহেতু আগেও বাণিজ্য মন্ত্রী ছিলেন, নিজেও ব্যবসায়ী, ওনার দিক থেকে আমি যে বিষয়টি আসলে আমার কাছে খুব বেশি মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তিনি বলছেন যে বাংলাদেশে যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, ইনস্টিটিউটগুলো আছে, সেগুলোকে পলিটিক্যাল নিয়োগ হবে না, এবং পলিটিক্যাল বাংলাদেশ ব্যাংক, বিএসসি, তারপরে এই যে যত ধরনের আর্থিক প্রতিষ্ঠান আছে, সেইটি আসলে করতে পারবে কিনা, মানে সেটি নিশ্চয়ই চ্যালেঞ্জ হবে সেই জায়গাটাতে, এবং সেটি করাটা কতটা গুরুত্বপূর্ণ আমি সেই জায়গাটাতে আসবো আপনার কাছে। জনাব শফিকুল আলম, আমরা দেখতে পাচ্ছি গতকাল একটা বড় উত্থানের পরে আজকে আবার কিছুটা ডাউনের দিকে গেছে, এটিকে নিশ্চয়ই আপনি স্বাভাবিক বলবেন। আমি আপনার কাছে একটি প্রশ্ন রেখেছিলাম বিরতির আগে, সেটি হচ্ছে ইনস্টিটিউটগুলোকে আসলে ফাংশন করতে দেওয়া, তাদের মতো করে নিরপেক্ষ থাকা এবং যোগ্য ব্যক্তিদেরকে ইনস্টিটিউটের প্রধান হিসেবে রাখা, যেটি আসলে বিএনপি বারবার কমিটমেন্ট করছে, সেই জায়গাটাতে আপনার মন্তব্য জানতে চাই। দেখুন, একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে গত বেশ কয়েক বছর, স্পেশালি 111-এর পরে, লাস্ট গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে, তাদের যে অ্যাক্টিভিটিসগুলো ছিল কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, অনেক কাজও হয়েছে, কোনো সন্দেহ নাই, কিন্তু এর থেকে বড় পরিসরে হচ্ছে কর্পোরেটের সুশাসনের অভাব এবং ইনস্টিটিউশন ভাঙবার যে একটা প্রবণতা। আপনি যদি বলেন ইউনিভার্সিটি, যেটি বিএনপির আগের সরকারের সময় এডুকেশন সিস্টেম যেরকম ছিল, বিজনেস যেরকম ছিল, মানে টু সাম এক্সটেন্ট সবকিছুকেই পলিটিসাইজ করা এবং একটা কোল্যাটারাল ড্যামেজ যেটাকে আমরা বলি, মানে হচ্ছে ইনস্টিটিউশন ভেঙে ফেলছে। সেটা যদি বলেন বিচার ব্যবস্থা, আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, সব জায়গাতেই কিন্তু টু সাম এক্সটেন্ট একটা অলিগার্ক তৈরি করেছে। এইটার প্রেক্ষিতে আপনি দেখবেন যে
বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান দীর্ঘদিন ধরে একটা কথা বলছেন যে আমি নেক্সট ইয়ারগুলোকে খুব বেশি মেগা ইনফ্রাস্ট্রাকচার করতে চাচ্ছি না, বা আমাদের ফোকাসে নাই, বিকজ মেগা ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে মেগা দুর্নীতি। তবে ডেফিনেটলি এটাও দরকার ছিল, খুব দরকার ছিল না তা না, সামনেও হবে এটা কিন্তু ফোকাসটা কোথায়? ফোকাসটা হচ্ছে উনি বারবারই বলছেন যে ফান্ডামেন্টাল বেসিকগুলো ঠিক করা। সেই জায়গাটা যদি ইনস্টিটিউশন ঠিক না করতে পারে এই গভর্নমেন্ট, তাহলে আর যাই হোক না কেন সেটা একটা আবারও বাবল তৈরি হবে। তার মানে আপনি বেসিক ফান্ডামেন্টাল ইস্যুগুলোকে আনরিজলভ রেখে, আনসলভ রেখে আপনি যতই গাছের গোড়ায় যদি পচন ধরে, আপনি উপর থেকে পাতায় যত পানি দেন, ইট উইল নট বি ওয়ার্ক। তাই আপনি এইটাকে আপনাকে করতে হবে যেটা, সেটা হচ্ছে ইনস্টিটিউশনগুলো যে করাপশন, ইনস্টিটিউশনের যে দলীয়করণ, ইনস্টিটিউশনগুলোকে যেমনি আজ্ঞাবহ করে তোলা, এবং তাদেরকে যে স্বাধীন যে ইনস্টিটিউশনগুলো আছে, যেমন ধরেন দুদকের কথা বলা হয় আপনাদের রিপোর্টে দেখলাম, বা বিচার ব্যবস্থা। এখন তো অলরেডি আপনি দেখেন যে আইন এবং বিচার এবং হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন তিনটাকে সেপারেট করবার জন্য অলরেডি কিন্তু একটা ইনিশিয়েটিভ আমরা বিচার ব্যবস্থাকে আলাদা করবার জন্য মন্ত্রণালয় করা হয়েছে। এই জায়গায় আমি মনে করি যে ইনস্টিটিউশনগুলো যারা আছে সেই জায়গাগুলোকে যদি রিয়েল সেন্সে মন থেকে নতুন গভর্নমেন্ট মানে চায় যে এটাকে আমরা আগের ফর্মে নিয়ে আসবো, যেটা জিয়াউর রহমান সাহেবের সভা ছিলেন, যে সময় আপনি দেখেছেন যে ইভেন 91 to 96 খালেদা জিয়া সরকারের সময়ও কিন্তু ইনস্টিটিউশনগুলো ফাংশন করেছে। জি, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা আসলে একেবারে শেষ করতে হচ্ছে, আপনার সাথে আলোচনা নিশ্চয়ই পরবর্তীতে আবারও আমরা করতে পারবো আশা করছি। দর্শক, এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন। আগামীকাল একই সময়ে আপনাদের সাথে আবারও দেখা হবে, সে আশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।